লাইভে যখন থাকবো কথা। থাক থাক ওটা থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সব কিছু ঠিকঠাকই আছে, তাই না? আচ্ছা, তোমরা অনেকেই জয়েন করে ফেলেছ, আমি আরও অনেকে জয়েন করছো। কয়েক সেকেন্ড সময় দিই, সবাই জয়েন করে ফেলুক। আর তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে একটু নক দিয়ে দাও, আমি ক্লাসে ঢুকে গেছি এটা বলে দাও। ওকে, ইফতেসান সান, সাদিয়া সুলতানা, বিজরি বিভা, উর্মিলা সরকার জয়া, অনন্যা দাস, তাহা চৌধুরী, নাজমুল হোসেন, হাসিব রায়হান, তাসনিম নাহার মিম, মাহবুবা চম্পা, বিজরি বিভা তো একবার বললাম, এন আনাস, এস আনাস, ফাইসাল ইকবাল, নাইম আশরাফ অনিক, হান্নান হাসিব, আহনাব মুর্শেদ আবির, ওকে, রিদওয়ান, এমাদুল হক, শাওন রেজা সম্ভবত, তাহা চৌধুরী, ফাতেমাতুজ্জোহরা নিশু, আল আমিন, শাহাদাত হোসেন, নওরোজ জাহান নদী, ওকে, হাসিব রায়হান, রাজীব হোসেন, আরিফ ফয়সাল, জারিন তাসনিয়া, সোমাই একিস, সাইমুম সিয়াম, আবদুল্লাহ আল নোমান, তারপরে মেহরিন আফরিন রিয়া, ওকে, সাফিয়া ঐশী। হ্যাঁ ঠিক আছে, সব কিছু তো ঠিকই থাকে, কিন্তু কখন কোন মেকানিজমে প্রবলেম হয়ে যায়, আর প্রবলেম হইলে ক্লাস নিতেই তখন মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে আশা করছি ঠিক আছে সব কিছু। শুরু করি, দেখা যাক কখন কি ঘটে যায়। ঠিক আছে, ও আচ্ছা, বিজরি বিভার নাম চেঞ্জ করেছো এটা তাই বলছো, ধন্যবাদ তোমাকে। কারণ সঠিক নামে মহান আল্লাহ তাআলার মানে আকিকা করা, যে আল্লাহর নামে যে আকিকা করেছিলা তোমরা, সেই আকিকা করার নামেই আসলে ডাকা উচিত বা নিজেকে পরিচয় দেওয়া উচিত। হ্যাঁ, এছাড়া গুনাহের কাজ হয়, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। তো যাই হোক, যদিও সঙ্গত কারণে তোমরা অনেক জ্বালাতন থেকে মুক্তির জন্য এরকম নামটা চেঞ্জ করে থাকো, আমি শুনেছি। তো যাই হোক, আচ্ছা সব কিছু ক্লিয়ার আছে। আমি গতদিন তোমাদের সাথে একটু শেয়ার করি। গতদিন পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্ব দেখছিলাম, তাই না বলো তো? তো ইলেকট্রন বিন্যাসের স্থায়িত্বে আমরা একটু এরকমটা দেখে নিতে চাই। দেখো তো, তোমাদের কাছ থেকে একটু জানবো আমি। দিস ইজ এনবি নায়োবিয়াম 41 এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি, দিস ইজ 5s2
4d3 5s2 4d3 এটা কি সঠিক ইলেকট্রন বিন্যাস কিনা সেটা তোমরা আমাকে একটু জানাও, যে এইটা নায়োবিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কিনা এটা একটু জানাও আমাকে, প্রত্যেকে জানাও তোমরা জানো কিনা, বা এটার অন্য কোনো ফরম্যাট আছে কিনা। আমাদের নিশ্চয়ই জানা আছে যে যদি কখনো এরকম থাকে ns2 n-1d4 থাকলে একটা কন্ডিশন হয়, ns2 n-1d9 থাকলে একটা কন্ডিশন হয়। অর্থাৎ আউবাউ নীতির যে ব্যতিক্রম কিছু নিয়মগুলো আছে n+l এর ব্যতিক্রম, তাতে ডি অরবিটালের ক্ষেত্রে আমরা সুস্থিতি অর্জনের জন্য এখানে 4টা আর এখানে 9টা এইরকম থাকলে আমরা জানি 4 থেকে 5 হয়, 9 থেকে 10 হয়। তো তোমরা আমাকে একটু তাইলে সঠিক ফর্মটা জানাও। নায়োবিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা বলছো এটা সঠিক না, তাহলে সঠিক যদি না হয় তাহলে এটা সঠিক ফর্মটা একটু আমাকে জানাও তোমরা। একটু সঠিক ফর্মটা জানাও তোমরা। আচ্ছা, S1D4 হবে। S1 শাহাদাত বলছে যে এখানে 5S, কি ব্যাপার কলমগুলো আজকে এরকম কেন, দিস ইজ 5S1 হবে 4D4 হবে। আসলে এইরকম তো কোনো বিধান নাই, কেবলমাত্র 4 থাকলে 5 হওয়ার একটা সম্ভাবনা থাকে, 9 থাকলে 10 হওয়ার সম্ভাবনা থাকলে, কিন্তু 3 থাকলে 4 হওয়ার এটার কোনো বিধান নাই। কিন্তু আসলে এইগুলো সবই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো এক্স রশ্মির মাধ্যমে এদের এই ফর্মে গঠিত যৌগের যে কাঠামো তাদের দেখা যায় উৎপন্ন হওয়ার সাথে সাথে সেই যৌগটার কি অস্তিত্ব বিলীন হয়ে যায়। ফলশ্রুতিতে এক্স রশ্মি এবং ক্রিস্টাল ফিল্ড থিওরি এই দুটি তত্ত্বের মাধ্যমে একটা যৌগের কাঠামো, এক্স রশ্মির মাধ্যমে কাঠামো নির্ণয় করা যায়, আর ক্রিস্টাল ফিল্ড থিওরির মাধ্যমে যৌগের স্থায়িত্ব বর্ণনা করা যায়। তো সেই থিম অনুযায়ী দেখা যায় নায়োবিয়াম যে যৌগগুলো গঠন করে তাতে এই ফর্মে তাদের কোনো স্থায়িত্ব থাকে না, কিন্তু যখন এই রকম ফর্মের কোনো ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে সে যৌগ গঠন করে তখন এটা অধিকতর সুস্থিত হয় এবং এর একটি ত্রিমাত্রিক গঠন যেটাকে এক্স রশ্মির মাধ্যমে বর্ণনা করা যায়। ঠিক আছে, তো এখন আমাদের তাহলে একটু প্রমাণ করার দরকার আছে যে আমরা এই ফর্ম এবং এই ফর্মের মধ্যে সুস্থিতির যে বিন্যাসটা, সুস্থিতি, তাহলে সুস্থিতি এখানকার চেয়ে এটার বেশি হওয়ার কথা। সেক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক ওরিয়েন্টেশন, শক্তির বিনিময় কতভাবে হয়, এখানে ইলেকট্রনের শক্তির বিনিময় কতভাবে হয়, এখানে কতভাবে হয়, এটা তোমরা আমাকে একটু জানাও। ইলেকট্রনের শক্তির বিনিময় কতভাবে হয় এটা একটু জানাও, জলদি জানাও, কে কে পারছে দেখি। সাউন্ড ক্লিয়ার আছে, টেনশন নাই। এখানে কতভাবে হয় এটা তোমরা আমাকে একটু জানাও। দ্রুত দ্রুত পারফর্ম করবে, হ্যাঁ। গতদিন আমি করে দিয়েছিলাম, আজকেরটা তোমরা করো দেখি। অর্থাৎ আমি যদি এখানে 4d3 এর হচ্ছে শক্তির বিনিময় দেখতে চাই, দিস ইজ, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তোমরা করে জানাও দেখি কে আগে পারে। তিনভাবে এবং 6 ভাবে, ওকে। হ্যাঁ, আমাকে অ্যান্সার জানিয়েছো, মাহবুবা চম্পা জানিয়েছো, শতাব্দী ব্রহ্ম জানিয়েছে, ফয়সাল ইকবাল, রাজীব হোসেন, শাহাদাত হোসেন, তাসনিম নাহার মিম, সাদিয়া সুলতানা, প্রত্যেকেরই যেহেতু, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তার মানে এই ক্ষেত্রে ইলেকট্রনিক যে ওরিয়েন্টেশন সেটা 3 ভাবে হচ্ছে,
আর এই ক্ষেত্রে 4D4 দিস ইজ এখানে 6 ভাবে হচ্ছে বা 6 প্রকারে হচ্ছে। তাহলে আমরা যত বেশি ওরিয়েন্টেশন পাবো ঠিক তত বেশি আমাদের কি হবে, ইলেকট্রনিক স্থায়িত্ব পাওয়া যাবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমাদের এই কনফিগারেশন অপেক্ষা এই কনফিগারেশনের স্ট্যাবিলিটি যেহেতু বেশি, তাই বলতে পারি এখান থেকে আমরা এই কাঠামোর চাইতে এই কাঠামো ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রম হওয়ার পেছনের কারণ হচ্ছে সুস্থিতি অর্জন। তাহলে এক কথায় আমরা এখান থেকে যে কোনো যৌগে যে কোনো মৌলের ইলেকট্রনিক কনফিগারেশনের এই যে ব্যতিক্রম বা ব্যত্যয় হওয়ার পেছনের যে কারণগুলো, সেই কারণগুলোর মধ্যে এটি একটি, এটা আমরা কিন্তু খুব ভালো মতো ক্লিয়ার হতে পেরেছি। তার মানে আমাদের ব্যতিক্রম যে মৌলগুলো আছে সেই ব্যতিক্রম মৌলগুলো নিশ্চয়ই তোমাদের পরিচিত আছে। তোমরা জানো যে ক্রোমিয়াম থেকে শুরু হয়, ক্রোমিয়াম, তারপরে কপার, দিস ইজ সিলভার 41 থেকে 47, তারপরে ল্যান্থানাম আছে, তারপরে অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম। এই কয়েকটা মৌলগুলোকে আমরা ব্যতিক্রম আকারে পাই, এদের ইলেকট্রনিক কনফিগারেশন ব্যতিক্রম। তাই এইগুলো তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখে রাখা উচিত। তারপরে কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাবে, তোমরা বলবে, আমি সেটা সলভ দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মূলত যে কোনো সাব অরবিটাল এর সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, এর বেশি পারে না। 2টি ইলেকট্রন যাদের স্পিন হয় দিস ইজ প্লাস মাইনাস হাফ, অর্থাৎ সাব অরবিটালে 2টি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান থাকে। যদি এমনটা হতো, দেখো, তার মানে আমরা এরকমটা বলতে পারি দিস ইজ পি এক্স বলো, পি ওয়াই বা পি জেড, এগুলো হচ্ছে সাব অরবিটাল, তাই না? এবং সাব অরবিটালে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকতে পারে, 2টির বেশি কখনোই এখানে থাকতে পারে না। পরমাণুর যে বিদ্যুৎ নিরপেক্ষতা আসে, সেই বিদ্যুৎ নিরপেক্ষতার যে থিম এবং চৌম্বক নিরপেক্ষতা, এখানে যদি আমরা বলি যে একটা হচ্ছে প্লাস হাফ আর একটা মাইনাস হাফ, ফলে এদের পরস্পর এখানে ম্যাগনেটিক মোমেন্টের মান কি হয়, 0 হয়। তাহলে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে আর সর্বনিম্ন কি একটা থাকতে পারবে, তাই না বলো তো? তো এক্ষেত্রে যদি এমনটা হয়, আমরা জানি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এইটা, 2টি মান। কিন্তু যদি এরকমটা হয়, কখনো যদি এরকমটা হয় এস এর ভ্যালুয়েশন সাপোজ 0 প্লাস মাইনাস হাফ, এরকম যদি হয় এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু হইলে ওই শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, এটা তোমার কাছে জানতে চাচ্ছি। আমি কি জানতে চাইলাম, যে আমরা জানি স্পিন কোয়ান্টাম সংখ্যার নরমাল ভ্যালু কোনটা বলো তো? নরমাল ভ্যালু হচ্ছে দিস ইজ প্লাস মাইনাস হাফ। কিন্তু যদি এরকমটা তোমার কাছ থেকে আমি এমনি তথ্য জানতে চাই যে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 প্লাস মাইনাস হাফ যদি এরকম 3টা হয়, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে মানে কি ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারবে, এটা একটু তোমরা হিসাব করে আমাকে জানাও, ঝটপট একটু জানাও, ঝটপট জানাবে। আচ্ছা, তারপরে সমস্যা নেই। এখানে মানে কতজন ক্লাস দেখছে বুঝতে পেরেছ? না, তুমি ইয়ে করো না, নষ্ট হয়ে যাবে কিন্তু, তুমি চুপচাপ বসে থাকো। আবার এসছে? আচ্ছা, ওটা বারবার আসবে, থাকুক, বারবার কাটলেও চলে আসবে। অন্য কিছুতে ক্লিক দিও না, আবার আউট হয়ে যাবে। আচ্ছা, তোমরা অ্যান্সার করেছো 8 না? আচ্ছা, ওকে।
আচ্ছা, একটু দেখে নাও তোমরা যে থিমে করেছো। আসলে স্বাভাবিকভাবে আমাদের যখন নর্মাল ভ্যালু দিস ইজ থাকে হচ্ছে কত, 2টা প্লাস মাইনাস হাফ, তাহলে সেক্ষেত্রে প্লাস মাইনাস হাফ হলে আমরা সাধারণ সূত্র যেটা জানি, দিস ইজ আমাদের ইলেকট্রন বের করার যে কোনো শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা শক্তি স্তরে দিস 2n², এটা নিশ্চয়ই জানো তোমরা। এবং এই 2টা দিস ইজ এইটা আসে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম সংখ্যার প্রকার কতগুলো, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কত প্রকার, সেই সংখ্যাটা হচ্ছে এইটা। তাহলে সেই অনুযায়ী আমরা 2n² অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে আমরা যদি এরকমটা দেখি 2 ইন্টু দিস ইজ 2² তার মানে 2 দুগুণ 4, 4 দুগুণ কত 8টা, এটা হবে আমাদের। কিন্তু এবার একটু খেয়াল করে দেখো এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কয়টা, 3টা। তাহলে আমরা যদি এখানে 3টা যদি হয় তাহলে আমাদের দিস ইজ স্পিন কোয়ান্টাম সংখ্যার এখানে 2 ধরন থাকার কারণে 2n² ছিল, আর এখানে 3 ধরনের থাকার কারণে আমাদের এক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা দিস ইজ ক্ষমতা ইজ ইকুয়াল 3n², এরকমটা হবে। কি n²? 3n² হবে। সো 3n² যদি হয় তাহলে আমরা এখানে 3 গুণন 2² তাহলে কত আসে দেখো তো, 12টি আসে। ওকে, যদিও এটা ব্যতিক্রম, কিন্তু তোমার মেধা যাচাইয়ের জন্য জানতে চাওয়া হতেই পারে যে যদি কোনো উপস্তরে ইলেকট্রনের স্পিন যদি 3 ধরনের স্পিন পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আসতে পারে। সো দিস ইজ এখানে 3 হবে, তাই না বলো তো, সরি মিস্টেক। তাহলে এখান থেকে আমরা 4 3 4 কত 12, এরকম ভাবে আমরা হিসাবটা দেখাতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তোমাদের? ওকে, ক্লিয়ার হয়েছে, বলো। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, গুড। আচ্ছা, ক্লিয়ার হইলে জানাও, আমি মুছে দেবো। আর যদি প্রবলেম থাকে সেটাও জানাও, বলে দিচ্ছি। ওকে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা ওকে, ধন্যবাদ, সবাই বুঝতে পেরেছ। এবারের টপিকস আমরা পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি সবই দেখেছি, কিন্তু তারপরেও আমাদের আরেকটু রিভাইজ করা দরকার। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। হ্যাঁ, তো এখান থেকে অ্যাডমিশন এবং একাডেমিক সমভাবে গুরুত্বপূর্ণ। ইলেকট্রন বিন্যাসের আলোকে আমরা কোনো একটা মৌলের যে কোনো ইলেকট্রনের জন্য যে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যাগুলো হয় সেই কোয়ান্টাম সংখ্যাগুলোর আমরা বিভিন্ন মানগুলো নির্ণয় করতে পারবো। তার মানে যদি আমরা এরকমটা দেখি যে হুন্ডের নীতি, আচ্ছা, হুন্ডের নীতি অনুসারে তোমাদের নিশ্চয়ই জানা আছে যে হুন্ডের নীতিটা একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে তারা সর্বাধিক পরিমাণে সিঙ্গেল থাকবে, তাই না বলতো, বা অযুগ্ম থাকবে, এবং এই অযুগ্ম থাকা অবস্থায় এদের ঘূর্ণন বা স্পিন হবে একমুখী হবে। তো সেই থিম অনুসারে আমরা হুন্ডের নীতির প্রযোজ্যতা দেখো, অনেক সময় প্রশ্ন আসে কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় বা প্রযোজ্য, এরকমটা প্রশ্ন আসতেই পারে। তো এই ক্ষেত্রে দেখো, এ অপশন যদি আমরা এরকম বলি নাইট্রোজেন, বি অপশন অক্সিজেন, তারপরে সি অপশন ফ্লোরিন, হ্যাঁ, ডি অপশন দিস ইজ সাপোজ বলে দিলাম হিলিয়াম। এখন এইরকমটা যদি থাকে যে কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, তো আমরা এরকমটা জেনেছি যে হুন্ডের নীতির প্রযোজ্যতার ক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে কি বিজোড় ইলেকট্রন থাকতে হবে। তো এই বিজোড় ইলেকট্রন থাকতে হবে এবং একাধিক উপস্তর থাকতে হবে, ক্লিয়ার? এটা একটা কথা। তো এখন তাহলে আমি এখান থেকে যদি বলি যে কোনটার ক্ষেত্রে প্রযোজ্য আর কোনটার ক্ষেত্রে প্রযোজ্য নয়,
তাহলে তোমরা একটু লিখে জানাও তো আমাকে যে এই যতগুলো আছে এদের মধ্যে প্রযোজ্য কোনটা কোনটা আর প্রযোজ্য নয় কোনটা কোনটা। আচ্ছা যাই হোক, এখানে যেহেতু প্রযোজ্য নয় বলেছি, তাহলে অ্যান্সার কোনটা কোনটা হবে বা একটা হবে কিনা এটা আমাকে একটু জানাও তোমরা। সামিন ওখানে ওঠো, ক্যামেরায় একটু জলদি জানাও তোমরা। আচ্ছা, আহনাব মোরশেদ বলছে হিলিয়াম, হিলিয়াম, অনন্যা দাস হিলিয়াম, নুসরাত জাহান প্রীতি হিলিয়াম, দিস ইজ শাহাদাত, হান্নান হাসিব, সবাই হিলিয়াম বলছো। আচ্ছা আচ্ছা ওকে, সবাই হিলিয়াম বলেছ। আরেকটা জিনিস খেয়াল রাখো, এক্ষেত্রে একাধিক উপস্তর থাকতে হবে এই কথার বেসিসে আমরা যদি দেখি হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 এরকমটা, তাই না বলো তো? 1s2 2s2, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে এখানে যেহেতু আমাদের একাধিক কোনো শক্তি স্তর নাই, মানে উপস্তর নাই, এস অরবিটালের এস এক্স এস ওয়াই এস জেড এরকমটা কিছু না থাকার কারণে এস অরবিটালের ক্ষেত্রে সরাসরি হুন্ডের নীতি খাটে না, তাহলে এস এর ক্ষেত্রে প্রযোজ্য নয় হুন্ডের নীতি, প্রযোজ্য নয়। এটা প্রথম কথা গেল। এরপর আমাকে তোমরা এইটুকু জানাও যে সালফারের ক্ষেত্রে প্রযোজ্য কি? সালফারের ক্ষেত্রে প্রযোজ্য কি? আচ্ছা, দুই একজনের আমি একটু ডিফারেন্স মতবাদ পেলাম। শতাব্দী বলছে নাইট্রোজেন এবং হিলিয়াম, এবং আরেকটাকে জারিন তাসনিয়া বলছে হিলিয়াম এবং ফ্লোরিন। আচ্ছা, সালফারের ক্ষেত্রে আমাকে একটু জানাও তোমরা। রাজীব হোসেন, এইচ এতে কি রে এটা? আচ্ছা, সালফার এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি 3s2 3p কত বলো তো? 4, তাই না? 3p 4, তাহলে আমাদের দিস ইজ 12 8 4 16। এখান থেকে আমরা যদি এর কনফিগারেশনটা দেখি তাহলে দিস ইজ 3px 3py অ্যান্ড 3p দিস ইজ জেড। তার মানে ইলেকট্রন যদি 4টা দিতে এখানে 2 হয়, এখানে 1 এবং 1, তাহলে এটার প্রযোজ্য হইল, তাই না বলো তো? একাধিক শক্তি স্তর থাকলেও হুন্ডের নীতির ক্ষেত্রে প্রযোজ্য, যেটা আদর্শ আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। তোমরা মাথায় রাখবে যে ইলেকট্রনিক কনফিগারেশনের যদি কোনো উপস্তরে সর্বনিম্ন বিজোড় ইলেকট্রন কয়টা থাকতে হয়? 2টা থাকতে হয়। সর্বনিম্ন বিজোড় ইলেকট্রন যাদের 2টা থাকে তারা হুন্ডের নীতি ভালোভাবে মানে, আর যদি 3টা 4টা 5টা এগুলো থাকে তাহলে সেক্ষেত্রে হুন্ডের নীতি সবচেয়ে বেশি ভালো মানে। তাহলে আমরা এইটুকু বলতে পারি, দেখো বিজোড় ইলেকট্রন লিখে নাও তোমরা, বিজোড় ইলেকট্রন যদি থাকে 2 3 4 5, তাহলে কেবলমাত্র আমাদের খেয়াল করে দেখো সামিন, ক্যামেরাটা একটু ঘুরিয়ে দাও, এদিকে দেখা যাচ্ছে না, আর একটু দেখা যায় ওখানে, ক্যামেরায় দেখো। ঠিক আছে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো তোমরা, এখানে যদি আমরা দেখি
বলতে পারো ভাইয়া পি অরবিটাল তো 4টা 5টা থাকে না। আরে পাগলা, পি অরবিটালের ক্ষেত্রে যাও, পি অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ আমরা জানি 3টা পর্যন্ত বিজোড় থাকতে পারে, আর 4টা 5টা সর্বোচ্চ এগুলো ডি অরবিটালের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে আমরা এক্ষেত্রে খেয়াল করে দেখো, তাহলে সালফারের ক্ষেত্রে যদি বলি আমরা বিজোড় ইলেকট্রন 2টা আছে, তাহলে বিজোড় ইলেকট্রন যদি 2টা থাকে তাহলে হুন্ডের নীতি ভালোভাবে মানবে। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখো, ক্লোরিনের ক্ষেত্রে যদি বলি ক্লোরিন, এই ক্লোরিনের ক্ষেত্রে 3s2 3p5 হয়ে যায়, সেক্ষেত্রে 3px 2টা, 3py 2টা, 3pz 1টা। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু বিজোড় ইলেকট্রন সর্বোচ্চ কয়টা? 1টা আছে, তাই ক্লোরিন এক্ষেত্রে হুন্ডের নীতি সঠিকভাবে ফলো করবে না। তাহলে একটা কথা জরুরি তোমরা লিখে রাখো যে অরবিটাল উপশক্তি স্তরে বিজোড় ইলেকট্রন যদি কমপক্ষে 2টা থাকে তাহলে সেক্ষেত্রে হুন্ডের নীতি ভালোভাবে অনুসরণ করবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা বিষয়টা বুঝতে পারলাম। তাহলে এখানে কিন্তু আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার চাচ্ছিলাম, এখানে বিজোড় ইলেকট্রন আমরা 3টা পাবো, অক্সিজেনের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন 2টা পাবো, ফ্লোরিনের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন পাওয়া যায় 1টা, আর হিলিয়ামের ক্ষেত্রে কোনো বিজোড় ইলেকট্রন নাই। তাহলে এক্ষেত্রে প্রযোজ্য হবে না আমাদের হিলিয়াম এবং ফ্লোরিনের ক্ষেত্রে। ইলেকট্রন বিন্যাস বক্স পদ্ধতিতে করা হয়, ঠিক আছে এদের, কিন্তু হুন্ডের নিয়ম যেটা মানার কথা সেইটা এই ফ্লোরিন এবং হিলিয়াম মানবে না। ঠিক আছে? তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? এবার বুঝতে পেরেছো? জানাও একটু জলদি, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা। কি পড়ে গেছে? আচ্ছা, সমস্যা, ঠিক আছে জনগণ, ঠিক আছে। আচ্ছা, দ্রুত জানাও, তোমরা দ্রুত জানাও। ওকে, ধন্যবাদ সবাইকে, ক্লিয়ার হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। অনেক সময় এই কথাটুকু বিজোড় ইলেকট্রনের সংখ্যার উপর ভিত্তি করেও যে হুন্ডের নীতি প্রচলন, এইটা না জানার কারণে এই টাইপের প্রশ্ন তখন আমরা জানি সবাই অরবিটাল ভিত্তিক জানি যে এস অরবিটালের ক্ষেত্রে খাটে না, পি ডি এবং এফ এর ক্ষেত্রে আমাদের কি হুন্ডের নীতি খাটে, কিন্তু মৌলগুলোর ক্ষেত্রেও যে হুন্ডের নীতি কি প্রযোজ্য হয় না সেই থিমটা আমাদের অনেক সময় জানা থাকে না। ঠিক আছে? আচ্ছা, বইয়ে কিছু বলা নাই তো সেটা তো আমার দোষ না রে পাগলা। রাইটাররা কষ্ট করে যে বই লিখছে এর জন্য শুকরিয়া আদায় কর রে পাগলা। কি আবির, বুঝতে পেরেছিস? আচ্ছা, গুড। এ শাহাদাত পাম মারিস না রে। আচ্ছা, এবার খুব ভালো করে দেখবে, যে কোনো মৌলের যে কোনো ইলেকট্রনের, হ্যাঁ আমরা যে কোনো মৌলেরই করতে পারি আর যে কোনো ইলেকট্রনেরই বলতে পারি। যে কোনো, কি লিখলাম, মৌল কই যা বাবা, যে কোনো মৌল, হ্যাঁ আচ্ছা, যে কোনো মৌলের যে কোনো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা নির্ণয়, 4টি কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। আচ্ছা, 4টি কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। ওকে, আচ্ছা, আজকে নেট ঠিক আছে তো, তাই না? ওকে, বেশি প্রশংসা করলে আবার মুশকিল, যখনই বলবো খুব ভালো চলছে তখনই ডিস্টার্ব শুরু হয়ে যায়, তাই না? ওকে, আচ্ছা, শহরের বাইরে মানে গ্রামগঞ্জে, রাজশাহীর বাইরে গ্রামের মধ্যে থেকেও নেটওয়ার্ক পাচ্ছ, এরকম কে কে আছো তোমরা? গ্রামে আছো কে কে আছো?
আয় চুপ। এই বললাম আর নেটওয়ার্ক প্রবলেম শুরু হলো। আচ্ছা দেখো, ফকফকা আজকে এই বলার সাথে সাথে আবার খারাপ হয়ে গেল, দেখলা? তাসিন কিছু, সামিন কিছু করলে নাকি? না, তুমি ওটা করার দরকার না, তুমি ওখানে বসো, ওখানে বসো। কাটতে হবে না। আচ্ছা, আমার এখানে নেট স্পিড একটু কম মনে হচ্ছে, কিন্তু তোমাদের কাছে ঠিক আছে কিনা জানাও তো। আচ্ছা ওকে, তাহলে এবার একটু আমরা যে কোনো মৌলের যে কোনো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করব। আচ্ছা, আমি যদি 7 নাম্বার ইলেকট্রন বা 10 নাম্বার ইলেকট্রন বা 15 নাম্বার ইলেকট্রন যদি বলে থাকি, তাহলে আমার সাপোজ এরকম যদি হয় যে সালফারের হচ্ছে 7 নাম্বার ইলেকট্রন, তো সালফারের 7 নাম্বার ইলেকট্রন, নাইট্রোজেনের 7 নাম্বার ইলেকট্রন, এগুলো কিন্তু একই। তার মানে যততম ইলেকট্রনই বলি না কেন, সাপোজ আমি যদি বলি ক্যালসিয়ামের 20 নাম্বার ইলেকট্রন আর যদি বলি ব্রোমিনের 20 নাম্বার ইলেকট্রন, দিস ইজ কিন্তু সিমিলার। ওকে, সো তাহলে আমরা যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা যদি বলি ওই ইলেকট্রনটা অন্য সকল মৌলের জন্য, মানে ওই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল বা তার চাইতে বেশি সংখ্যা, যেমন আমি যদি বলি যে নাইট্রোজেনের 7 নাম্বার ইলেকট্রন, কিন্তু কার্বন তো আছে এই পাগলা 6 পর্যন্ত, এর তো আর 7 নাম্বার হবে না, হবে না। তাহলে নাইট্রোজেনের পরে যে মৌলগুলোই আছে না কেন, নাইট্রোজেনের 7th ইলেকট্রনও যেটা, আমি যদি বলি ক্লোরিনের 7th ইলেকট্রন, ওইটাই কিন্তু হবে, একই হবে। ঠিক আছে, তার মানে কি পারমাণবিক সংখ্যা যাদের বড়, নিম্ন যে ইলেকট্রন প্রত্যেকটা মৌলের ওই ইলেকট্রনটা কি হবে, সিমিলার হবে। সো এখন তোমাদের কাছ থেকে এইটুকু আমি জেনে নেব, সাপোজ যদি তোমাদেরকে বলা হয় হ্যাঁ কি হয়েছে, আচ্ছা আচ্ছা লাগবে না, আমি এইটুকুর মধ্যে কভার করছি। যাও। আচ্ছা, এবার তাহলে আমি যদি তোমাদেরকে বলেই থাকি সাপোজ নাইট্রোজেন এর 5th ইলেকট্রন এর জন্য NLMS কি হবে, কি হবে, এরকম যদি জানতে চাওয়া হয় যে নাইট্রোজেনের 5th ইলেকট্রনের জন্য NLMS কি হবে, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা 4টি কি হবে। তো এখন একটু দেখো, এটার জন্য আমাদের ইলেকট্রনের পজিশন নির্ণয় করার জন্য সবচেয়ে ভালো হয় বক্স পদ্ধতির, অর্থাৎ হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলা। তো নাইট্রোজেনের আমরা 7 নম্বরে থাকার কারণে আমরা জানি দিস ইজ 1s2 2s2 2p, নিশ্চয়ই 3। এইভাবে তোমরা ছোটখাটোগুলো করতে পারো, ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে নিশ্চয়ই একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ইলেকট্রন বিন্যাস খুব সহজে কিভাবে দুনিয়ার যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটা থেমেই করতে পারবো, তার জন্য আমি একটা টেকনিক শিখিয়েছি এবং সবার জন্য সেটা উন্মুক্ত করে দিয়েছি। যারা ফার্স্ট ইয়ার পড়েছিল তারা তো পেয়েছে, আর যারা পড়েনি তাদের জন্যও আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে আমার যেহেতু 5 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে, আমি সেই জায়গাটা আমি আইডেন্টিফাই করব। খেয়াল করো, এখানে আমার এইটুকু পর্যন্ত 4টা, তাহলে 5 নাম্বার ইলেকট্রন নিশ্চয়ই আমার এখানেই আছে, কিন্তু তাহলে এখানে যদি থাকে, এবার এইটুকুর আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে ফেলছি। দেখো 2p3, তার মানে p অরবিটালের 3টা অংশ সাব অরবিটাল, px, দিস ইজ px, দিস ইজ py এন্ড দিস ইজ pz। তো এই অনুসারে দেখো ইলেকট্রন যখন প্রবেশ করবে একমুখী হয়ে প্রবেশ করবে, তার মানে এই একটা, এই একটা, এই একটা, এই 3টা।
তাহলে এখন তোমাকে কিন্তু কাউন্টিং জানতে হবে। এখানে বলা হয়েছে পঞ্চম ইলেকট্রন, তো পঞ্চম ইলেকট্রনের জন্য আমার ইলেকট্রনটা পঞ্চম ইলেকট্রন কোথায় আছে, এই পর্যন্ত 4টা, তাহলে নিশ্চয়ই এটা ফিফথ ইলেকট্রন, দিস ইজ ফিফথ, এটা ফিফথ, এটা সিক্সথ অ্যান্ড দিস ইজ সেভেন্থ। তাহলে এখানে আমরা যদি দেখি ফিফথ ইলেকট্রন যেটা 2p অরবিটালে আছে, তো 2p অরবিটাল এ থাকার কারণে ডেফিনেটলি এখানে n এর মান কত হয় 2, n এর মান 2, আর p অরবিটালে থাকার কারণে l এর মান দিস ইজ হয় কত 1। এবার m এর তাহলে ভ্যালুয়েশন গুলো কি কি হতে পারে, m এর ভ্যালুয়েশন আমরা জানি প্লাস মাইনাস l এর ভ্যালুয়েশন 0 সহ, তাহলে -1 0 +1 হয়। এবং তাহলে তোমরা এটা নিশ্চয়ই জেনে থাকবে যে আমরা এটা দিস ইজ -1, এটা 0 এবং দিস ইজ +1, যদিও এটাকে অল্টারনেটিভ হিসেবে আকারে আমরা নিতে পারি, যে কোনোটাই নিতে পারি। তার মানে তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো, কিন্তু +1 0 -1, তুমি যে কোনোটা ধরতে পারো, যে কোনো অরবিটালের ক্ষেত্রে যে কোনো মান দিতে পারো, বা এমনও হতে পারে দিস ইজ 0 -1 +1, এইভাবেও লেখা যায়। কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত আমরা যদি অসমতার লেখচিত্র দেখি, অসমতার লেখচিত্রে দিস ইজ 0 আর এদিকে হচ্ছে পজিটিভ সাইড, এদিকে নেগেটিভ সাইড, তাই না বলো তো? সেই থিম অনুসারে নেগেটিভ মানগুলো হয় এদিকে -1 -2, এদিকে +1 +2। তাহলে এই থিমে যদি আমরা যাই তাহলে খেয়াল করে দেখো 0 হয় মাঝখানে, এদিকে মাইনাস ভ্যালুয়েশনগুলো, এদিকে প্লাস ভ্যালুয়েশন। তাহলে আমরা এইরকম এগুলো লেখার প্রচলন আছে, অনুমোদিত, ভুল নয়। কিন্তু আমার দেশে বইগুলোতে এবং কি প্রশ্নকর্তারা যে প্রশ্নটা দেন তাতে এই থিমটাকে ফলো করা হয়, ঠিক আছে? তাহলে তোমার উচিত হবে তুমি এই থিম ফলো করে আগিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে সেই থিম অনুসারে আমরা বলতে পারি ফিফথ ইলেকট্রনের জন্য আমার, অর্থাৎ পঞ্চম ইলেকট্রনটা আছে px অরবিটালে, তাহলে px অরবিটাল থাকার কারণে এটার মানটা হচ্ছে কি -1। সো তাহলে আমরা এখানে টোটাল লিখে দিতে পারি পঞ্চম ইলেকট্রনের, ফিফথ ইলেকট্রনের জন্য n এর মান কত 2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে আছে, l এর মান কত 1, m এর মান কত, দিস ইজ কত m, দিস ইজ -1, অ্যান্ড স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবার স্পিন কোয়ান্টাম সংখ্যার ব্যাপারে তো তোমরা জানোই, যদি না জেনে থাকো, যদি প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে বলবে, ঠিক আছে? আমরা জানি +1/2 এবং -1/2। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, ঘড়ির কাঁটা যেহেতু এদিকে মুভ করে, ঘড়ির কাঁটার দিক তাকিয়ে দেখবা, এই যে ক্লকওয়াইজ যদি আমরা দেখি, সেই ক্লকওয়াইজ ঘুরলে আমরা এটাকে বলি দিস ইজ -1/2। আর অ্যান্টি ক্লক, ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয়, এদিকে দেখা যায়, ঘড়ির কাঁটার বিপরীতে হইলে দিস ইজ +1/2। ওকে, তার মানে ইলেকট্রন, এটা আমি যদি এদিকে বিবেচনা করি, দেখো এদিকে ঘড়ির কাঁটার বিপরীত বুঝায়, ঘড়ির কাঁটার বিপরীত, তাহলে ইলেকট্রনগুলো আমি দিয়েছি ঘড়ির কাঁটার বিপরীতে। তুমি যদি এরকম করে দিতে, এটা ঘড়ির কাঁটার দিক হতো, ঘড়ির কাঁটা কোন দিকে, নিচের দিকে নামে, এটাও নিচের দিকে, তাহলে এটার জন্য আমরা লিখতাম দিস ইজ -1/2, আর ঘড়ির কাঁটার দিকের জন্য, বিপরীতের জন্য +1/2। তাহলে এই থিমটুকু মাথায় রাখতে হবে যে ইলেকট্রনকে তুমি কোন দিকে নির্দেশ করছো, সেই নির্দেশনা অনুযায়ী আমরা এখানে ইন্ডিকেটস করব +1/2 না -1/2। ওকে, তার মানে দিকে ঘুরলে মাইনাস আর বিপরীত দিকে ঘুরলে প্লাস, এবং এক্ষেত্রে আমরা +1/2 -1/2 এর ব্যাখ্যাটা পাই ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় ডানহাতি কর্কস্ক্রু নিয়ম অনুসারে, সেটা আমি দেখিয়েছি তোমাদেরকে এর আগেও, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এটা আমরা পেলাম। এখন তোমাদেরকে আমি আরেকটা দিব প্রশ্ন, এবং তোমরা বের করে দিবে। ওকে, এবার অনন্যা কি বলছো, ভাই স্পিন এর মান তো তাহলে সবার আলাদা আসবে। হ্যাঁ, একই উপকক্ষপথে থাকলে, px এ থাকলে স্পিনের মান কি, এই দুজনের আলাদা আলাদা, দেখো আলাদা। আবার py এ থাকলে দিস ইজ, এখানেও এই py এর দুজনের আলাদা, কিন্তু এমন হতে পারে px এর সাথে py এর মিল হতেই পারে, ঠিক আছে কথা? তার মানে আমি কিছুক্ষণ আগে যেটা দেখলাম, তার মানে px py pz প্রত্যেকটা সাব অরবিটালের ইলেকট্রনগুলো একমুখী আকারে ঘুরছে। তার মানে কি px py pz তিনজনের এবার কি স্পিন একমুখী, একই দিকে, কথা কি বুঝতে পেরেছো? এবং একমুখী যত বেশি থাকবে ম্যাগনেটিক ফিল্ড তত বেশি পাওয়া যাবে, ম্যাগনেটিক মোমেন্ট।
থাকবে। ক্লিয়ার? বেশি থাকবে। বিজোড় ইলেকট্রন থাকলে ম্যাগনেটিক মোমেন্ট থাকে, আর বিজোড় ইলেকট্রন না থাকলে ম্যাগনেটিক মোমেন্ট থাকে না। ঠিক আছে? এবং আমরা এক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্টের মান এখানে সর্বোচ্চ পাবো পি অরবিটালের ক্ষেত্রে। ঠিক আছে? ওকে। আর কোথাও প্রবলেম আছে কারো? ওকে, ধন্যবাদ। অনেকেই তোমরা লিখে ফেলেছিলে, আমি কমেন্ট খেয়াল করতে পারিনি তখন। ওকে, ধন্যবাদ। নাজমুল হোসেন, আহনাব মোর্শেদ আবির, শাহাদাত হোসেন, ধন্যবাদ। তোমরা লিখেও ফেলেছিলে, আমার আগেই লিখেছ। ওকে, গুড। আচ্ছা, এবার তোমরা আরেকটা প্রশ্ন আমাকে তোমরা সলভ দিবে। তোমরা সলভ দিয়ে তাহলে আমি জানবো যে তোমরা কেমন পারছো। ঠিক আছে? আচ্ছা, টাইটানিয়াম, দিস ইজ 22 এর 19তম ইলেকট্রন এর জন্য NLS and M কি হবে? বের করো তো দেখি, ঝটপট ঝটপট বের করো তোমরা। দ্রুত জানাও। দ্রুত কমেন্ট করো তোমরা দেখি। টাইটানিয়াম, এটার পারমাণবিক সংখ্যা দিস ইজ 22, এর 19তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান কি আসতে পারে সেটা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ। তোমরা খুব ভালো পারফরমেন্স করছো। এদিকে এখন পর্যন্ত নাজমুল হোসেন, শতাব্দী, রাজীব হোসেন, তারপরে হান্নান হাসিব, আহনাব মোর্শেদ আবির, সবার পারফরমেন্স খুব সুন্দর হচ্ছে। ওকে, গুড। এখন পর্যন্ত তাহলে আমাকে একটু জানাও, তোমরা তো সবাই পেরেছো। ওকে, অনন্যা দাস, শাহনাজ পারভিন, ইভা, তারপরে মিম, শাহাদাত, সবাই ভালো করেছো। এখন আমাকে একটু তোমরা জানাও তো যে কারো প্রবলেম আছে কিনা। এর মধ্যে লজ্জা করার কিছু নাই। কারো যদি প্রবলেম থাকে যে ভাইয়া আমার প্রবলেম আছে, তাহলে আমি ব্যাখ্যা দেবো, তাছাড়া ব্যাখ্যা দেওয়ার তো দরকার নাই, তাই না? আছে কারো প্রবলেম আছে? আচ্ছা, গুড, ধন্যবাদ। আর কমেন্ট করতে হবে না। এইবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে, আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে কপার 29 এর শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মানগুলো বের করো। কপার 29 এর শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মানগুলো করো। আচ্ছা, আহনাব মোর্শেদ আবির, তুই বলছিস যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ম্যাগনেটিক মোমেন্ট একটু বলতেন যদি। আচ্ছা, ওটা বলে দেব, তৃতীয় অধ্যায় ওখানে ব্যাখ্যা আছে, তখন আরেকবার বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার এটা ঝটপট তোমরা বের করো তো দেখি, কপার এর শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মানগুলো কি হবে, ঝটপট করো। জলদি করো।
আচ্ছা, আমি এখন পর্যন্ত অ্যান্সার যা পেয়েছি, হান্নান হাসিব বলছে 3 2 2 মাইনাস হাফ, শাহাদাত হোসেন বলছে 3 2 প্লাস 1 মাইনাস হাফ, 3 2 2 মাইনাস হাফ শতাব্দী, 3 2 2 মাইনাস হাফ। আচ্ছা, এখন পর্যন্ত গরমিল এসছে শাহাদাত হোসেন, অন্যদের সাথে গরমিল এসছে। এখন আমি জানি না যে আসলে কে ভুল কে রাইট। ওকে, আচ্ছা, তোমরা যারা অ্যান্সার করেছো আমি বৈষম্য পেয়েছি, তাই এটা সলভ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছি। কপার 29, কপার 29 আমরা দিস ইজ এইটুকু বলতে পারি 4SO1 অ্যান্ড দিস ইজ 3D10, এইরকমটা আসে, ঠিক কিনা? তবে একটা বিষয় আগে ভাবো তোমরা, এই কপারের যখন সুস্থিতির জন্য ইলেকট্রন 4s থেকে 3D10 এ নিয়েছে, 4s থেকে 10 এ নিয়েছে। এবার মনে করো যে আমার কাছ থেকে আমার সন্তানকে কেউ একজন জোর করে আপাতত নিয়ে গেছে, সে লালন পালন করছে, বড় করছে, কিন্তু বড় করেও 20 বছর পরেও যদি ডিএনএ টেস্ট করা হয়, তাহলে যে নিয়ে গেছে তার ডিএনএর সাথে কি ম্যাচ করবে? কখনোই করবে না। আসলে তারা নিঃসন্তান হতে পারে, ধরো আমার বড় ভাই নিয়েছে, আমার বাচ্চা কাচ্চা অনেকগুলো আছে আর তার কোনো বাচ্চা কাচ্চা সাপোজ নাই, এমনি বলছি, তো সেক্ষেত্রে কি করলো, সে আমার একটা বাচ্চাকে লালন পালনের জন্য নিয়ে গেল, তাদের মানসিক একটা শান্তির জন্য, যে বাসায় কোনো বাচ্চা নাই, তাহলে অন্তত এই বাচ্চাটাকে বড় করবে, নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। কিন্তু তারপরেও দেখো, এক সময় আমি যদি দাবি করি যে আমার সন্তান আমাকে ফেরত দাও, তাহলে সে কিন্তু দিতে বাধ্য, ঠিক কিনা? ঠিক তাই এখানে মূল ব্যাপারটা হচ্ছে, মূল কাঠামোটা কিন্তু ছিল এরকম 4s2 আর 3d9। তাহলে এই অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখে ফেলো তোমরা। দিস ইজ আমরা এখানে যা দেখতে পাবো টোটালি, খেয়াল করো, এখানে আমাদের দুইটা আছে, এখানে দুইটা অ্যান্ড দিস ইজ একটা, এটা জানো তো, তাই না? তো এখন আমাদের কাউন্টিং করতে হয় কিভাবে? ইলেকট্রন যদি আমরা কাউন্ট করি এইভাবে, দেখো এই পর্যন্ত আমরা যদি কাউন্ট করি, এখানে 20 ইলেকট্রন, কয়টা ইলেকট্রন? এখানে 20 পর্যন্ত, 20 আর 9 কত? 29। তাহলে এবার কাউন্টিং কিভাবে করব আমরা? এই পর্যন্ত যদি 20তম ইলেকট্রন থাকে, আমার 20 ইলেকট্রন থাকে, তাহলে এখানে নিশ্চয়ই এটা 21, এটা 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এটাই তাহলে শেষ ইলেকট্রন নাকি? শেষ ইলেকট্রন। আসলে এইভাবে যদি আমরা গুনতে চাই যে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তাহলে এইটা আমাদের ডেফিনেটলি কি আউটবাউ নীতিকে কি করা হচ্ছে? অমান্য করা হচ্ছে। আউটবাউ নীতি, এরই সাথে সাথে হুন্ডের নীতি অনুসারে কি কথা হচ্ছে, যে হুন্ড বলেছিল ইলেকট্রনগুলো সর্বাধিক পরিমাণ অযুগ্ম অবস্থায় থাকার চেষ্টা করবে, তারপরে পরবর্তীতে কি হবে? যুগ্ম হবে। তাহলে সেই অনুযায়ী আমরা যদি বলি ইলেকট্রন কিন্তু এইভাবে প্রবেশ করে না, ইলেকট্রন প্রবেশ করে, তার মানে কি এটা যদি 21তম ইলেকট্রন হয়, 21 হয়, তাহলে এটা কিন্তু 22 না, কারণ এই ইলেকট্রনটা পরে প্রবেশ করেছে। সর্বাধিক পরিমাণ আগে কি সিঙ্গেল প্রবেশ করবে, তাহলে সিঙ্গেল প্রবেশ করলে এটা যদি 21 হয়, এইটা কিন্তু 22, এইটা 23, এইটা 24 অ্যান্ড দিস ইজ, এইটা কিন্তু শেষ না, এইটা 25তম ইলেকট্রন, দিস ইজ 25। এবার খেয়াল করে দেখো, এবার একটা একটা করে যাওয়ার পর নেক্সট যখন ডুপ্লেট হচ্ছে, এইটা দিস ইজ 26তম, এটা 27তম, এটা 28তম এবং দিস ইজ 29তম। এবার কনফিগারেশন, তার মানে 29তম ইলেকট্রন মানে এটাই কিন্তু আমার শেষ ইলেকট্রন, দিস ইজ, এটা 29তম, দিস ইজ লাস্ট ইলেকট্রন, ঠিক আছে? কিন্তু এখন আমরা যখন সুস্থিতির জন্য কনফিগারেশনটাকে এইটার পরিবর্তে আমরা যখন এইটাকে ফলো আপ করি, তখন আমার দেখো এখান থেকে জাস্ট এখান থেকে এই ইলেকট্রন যেটা 20তম ইলেকট্রন, এই ইলেকট্রন সাময়িকভাবে কোথায় যায়? এখানে যায়। তার মানে এখানে যখন যাচ্ছে, তার মানে ইলেকট্রনের স্পিনটা যখন এইটা হচ্ছে, তার মানে এইটাকে আমরা অনেক সময় শেষ ইলেকট্রন বিবেচনা করি। মানে কনফিগারেশন তো তুমি আর এইটা ফলো করবে না, এটা না করে ফাইনালি কিন্তু এটা যখন লিখতে যাবে, অনেকেই কিন্তু ভুল করে ফেলবে যে গুনতে যেয়ে কি হবে, লাস্ট ইলেকট্রন কোনটা হচ্ছে? এইটা হচ্ছে। আসলে এটা লাস্ট ইলেকট্রন না, এইটা হচ্ছে 20তম ইলেকট্রন, যেটা সুস্থিতির জন্য, তার মানে ওটা আমার সন্তান, আমার ভাই আপাতত নিয়ে গেছে,
কথা কি বুঝতে পেরেছো? তার মানে তার বাসায় আছে জন্য তার সন্তান নয়, সেই সন্তানটা কি আমার। ঠিক তাই, এটা 20তম ইলেকট্রন। এই 20তম ইলেকট্রন মানে কি উত্তেজিত হয়ে আমাদের কি হয়েছে, উচ্চতর শক্তি স্তরে সাময়িকভাবে শিফট করেছে। তার মানে এটা 20তম, এটা লাস্ট ইলেকট্রন না। তাহলে লাস্ট বা 29তম ইলেকট্রন কোনটা? এইটা। তাহলে এইটা যদি হয় তার মানে অনুরূপ ঘটনা কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রেও ঘটে, মাথায় রেখো তোমরা। তাহলে এক্ষেত্রে আমরা যদি ইলেকট্রনের যদি কনফিগারেশন বের করতে চাই, অরবিটাল কনফিগারেশন, তাহলে এক্ষেত্রে দিস ইজ হচ্ছে এটা dxy yz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার অ্যান্ড দিস ইজ dz স্কয়ার। তাইলে আমরা যদি এখানে n এর মান পাচ্ছি 3, কারণ তৃতীয় কক্ষপথে আছে, তাই না বলো তো? এবং l এর মান পাওয়া যাবে কত? 2। ডি অরবিটালের জন্য l এর মান 2 পাওয়া যায়। m এর ভ্যালুয়েশন হয় হচ্ছে -2 -1 0 +1 +2। সেই থিম অনুসারে দেখো তো, আমরা যদি এটাকে বন্টিত করি, দিস ইজ এটা হচ্ছে -2, এটা -1, এটা 0, দিস ইজ +1 অ্যান্ড দিস ইজ +2। তাহলে ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে? এখানে যেহেতু আছে তার মানে এটা +1 এর ভ্যালু নিয়ে আছে। তাই আমরা এক কথায় বলতে পারি যে এখানে +1 ভ্যালুয়েশনের, আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান, স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হয় -1। তাহলে আমার এটা শেষ বা 29তম ইলেকট্রনের জন্য, 29তম ইলেকট্রন এর জন্য আমার কোয়ান্টাম সংখ্যার সেট হবে এইরকম। তাহলে এইরকম কাদের কাদের হয়েছিল? মাহবুবা চম্পা এটা কোনটার কনফিগারেশন দিয়েছে জানি না। তারপরে কি আবু বাক্কার সিদ্দিক, এন এর মান 3, এল এর মান 2, এম এর মান দিস ইজ 2 বলেছো, হয়নি, হয়নি। জান্নাতুল ফেরদৌস রিচি 3 2 1, তোমরা প্লাস দেওয়ার চেষ্টা করবা, যদিও প্লাস না দিলে বিষয়টা বোঝাই যায়, তারপরেও দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, জান্নাতুল ফেরদৌস রিচি তোমার হয়েছে। তারপরে অনন্যা দাস মিস্টেক করেছো। আক্তারুল আলম ঠিক হয়েছে। তারপরে নিশু মিস্টেক, পৃথ্বী মিস্টেক, জারিন তাসনিয়া ঠিক হয়েছে। তারপরে অনন্যা দাস ঠিক হয়েছে। আরিফ ফয়সাল ঠিক হয়নি। তারপরে তাসনিম নাহার মিম ঠিক হয়নি। যাদের ঠিক হয়নি তোমরা কি সবাই কি বুঝতে পারলে? সবাই কি বুঝতে পারলে? বুঝতে পেরেছো কিনা জানাও, না বুঝলেও জানাও, আমি তাহলে কোথায় প্রবলেম সেটা আমি ক্লিয়ার করে দেবো। দেখো তো এখানে কারো আর প্রবলেম আছে কিনা। এইগুলো আর কখনোই আলোচনা হবে না, অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু এগুলো আমার কাভার হয়ে যাচ্ছে খুব সুন্দর মোতাবেক, ঠিক আছে? দেখো জানাও তোমাদের আর কারো প্রবলেম আছে কিনা জানাও, দ্রুত জানাও। ওকে, ওকে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, সবাই ক্লিয়ার হয়েছে। ওকে গুড। তাহলে এটা যেন এর পরবর্তীতে আমাদের আর কখনোই ভুল হয় না, ঠিক আছে? না হয়, হ্যাঁ। আরেকবার কোন জায়গাতে এ এল রাফিন তুমি বলো কোন জায়গাটাতে, আমাকে একটু ইন্ডিকেটস করে বলো, তাহলে আমি জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। কোয়ান্টাম সংখ্যা ঝামেলার জিনিস না, ভালো মতো বুঝলে ভেতরে যদি কনসেপ্টটা ক্লিয়ার ঢুকে যায় তাহলে যেটাই দিব না কেন তুমি পারবে, হ্যাঁ। সো কোনো সমস্যা নাই, কিছু তো ব্যতিক্রম থাকবেই। আচ্ছা, একজন বললো রাফিন, রাফিন তুমি আমাকে বলো কোন জায়গাটাতে বুঝো নাই, আমাকে আরেকবার বলো, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি সেই জায়গাটা। আচ্ছা, এখানে দেখো আরেকবার একটু বলি, এটা তো কোনো সমস্যা নয়, প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে আছে, তাই এটা n এর মান কত 3 হয়, আর l এর মান কি হয় n-1, তাহলে n-1 3-1 তার মানে কত 2। আবার ডি অরবিটালের জন্য l এর মান কত হয় 2 হয়, এটা আমরা জানি। s এর জন্য l এর মান 0 হলে তখন s অরবিটাল হয়, l এর মান 1 হলে তখন p অরবিটাল হয়, এটা খুবই মানে কনসেপ্ট আগের, হ্যাঁ। l এর মান যখন 2 হয় তখন d অরবিটাল হয়, l এর মান 3 হলে তখন f অরবিটাল হয়, এটা আমরা জানি। তো সেই থিম অনুসারে দেখো d অরবিটালের জন্য l এর মান কত 2। এবার ইলেকট্রন আমরা যখন বিন্যাস দেখলাম তখন কপারের শেষ ইলেকট্রন 29 নাম্বার ইলেকট্রনটা কোথায় অবস্থান করছে, এই যে এখানে অবস্থান করছে, এই যে এইটা,
তো এইটার জন্য আমরা দেখলাম তার মানে ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, সেই বিন্যাস অনুসারে সাজালে এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মানগুলো শুরু হয় -2 -1 0 +1 +2, তাহলে এটা ডি এক্স ওয়াই এর জন্য এই মান, এই যে দেখো ডি এক্স ওয়াই এর মান -2, ডি ওয়াই জেড এর মান -1, ডি জেড এক্স এর জন্য 0, তারপর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমার ইলেকট্রনটা কিন্তু 29তম ইলেকট্রন ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই সাবঅরবিটালে আছে। তাহলে এখানে থাকলে এই ইলেকট্রনের জন্য মানটা কত পাচ্ছি আমরা? দিস ইজ +1 পাচ্ছি। আবার দেখো এই ইলেকট্রনটা ঘড়ির কাঁটার এটা কি দিকে ঘূর্ণন আছে, তাহলে দিকে থাকলে সেটা কি হয়? -1/2 হয়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এইভাবে আমি দুনিয়ার যে ইলেকট্রনই দিই না কেন, যে কোনো মৌলের যততম ইলেকট্রনই দিই না কেন, তোমরা নিশ্চয়ই এটা অ্যান্সার করতে পারবে প্রত্যেকে। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা বেসিক কনসেপ্ট দেখো, খুব ভালো করে জেনে রাখবো আমরা, সহজ জিনিস কিন্তু তারপরে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, বিজ্ঞানী পাউলি, আমরা পলি বলি তাই না, পাউলির এক্সক্লুশন ল, পাউলির নীতি। আচ্ছা, পলির বর্জন নীতি অনুসারে 4টা যে কোয়ান্টাম সংখ্যা আছে কোনো ইলেকট্রনের জন্য, 4টা মানে কি কোয়ান্টাম সংখ্যা কখনো এক হবে না। একটি পরমাণুতে 2টি করে ইলেকট্রন নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, এই ইলেকট্রনগুলোর কোয়ান্টাম সংখ্যার মান কখনো সিমিলার আসবে না। ওকে, তাহলে একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তো এখন একটু দেখে নিতে চাই আমরা, খেয়াল করো, যদি আমরা দিস ইজ হিলিয়ামের কথা বলি, আমরা হিলিয়ামের নিশ্চয়ই ইলেকট্রন আছে কয়টা? 2টা তোমরা জানো, যার ইলেকট্রনিক কনফিগারেশন 1s2। তো 1s2 যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা প্রথম ইলেকট্রনের জন্য E1 এর জন্য n এর মান কত? 1, l এর মান 0, m এর মানটা হয় 0, আর s এর মান, আচ্ছা বলো তো, 2টা যদি ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন একজন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আরেকজন নিশ্চয়ই ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। তাহলে প্রথম ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তার জন্য আমরা -1/2 লিখলাম। দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা এটাও কি প্রথম শক্তি স্তরেই কিন্তু আছে 1, l এর মান 0, m এর মান 0 হয়, s এর মান +1/2 হয়। অর্থাৎ পলির বর্জন নীতি এমনটাই যে কখনোই 4টা একই হয় না। দেখো, যদি এখানে প্লাসই হতো 2টা, তাহলে দেখো এটা এটা সিমিলার, এটা এটা সিমিলার, এটা এটা সিমিলার, এটা এটা সিমিলার, তার মানে এইটার ক্ষেত্রে পলির বর্জন নীতি খাটবে না। কিন্তু আসলে হিলিয়ামের ক্ষেত্রে তো এটা কখনো প্লাস হয় না, একটা প্লাস একটা মাইনাস হয়। তাই আমরা এক কথায় বলতে পারি হিলিয়ামের ক্ষেত্রে পলির বর্জন নীতি এটা প্রযোজ্য হয়েছে। কিন্তু তোমাদেরকে আমি যদি এরকমটা জানতে চাই, খেয়াল করে দেখো তো, যে বেরিলিয়াম এর 1 নং ও 3 নং ইলেকট্রন এর জন্য পলির নীতি প্রযোজ্য হবে কি? প্রযোজ্য হবে কি? এটা আগে করো, তারপরে আমি বলছি। তাড়াতাড়ি এটা জানো যে 1 নং এবং 3 নং ইলেকট্রনের জন্য পলির নীতি প্রযোজ্য হবে কিনা বা পলির নীতি মানবে কিনা। এটা হচ্ছে বেরিলিয়াম 4 নম্বরে আছে। হবে। কেন হবে? হবে বা হবে না এর পেছনে অবশ্যই যুক্তি বলতে হবে।
আচ্ছা, এবার একটু আমরা দেখে নিতে চাই বেরিলিয়াম 4 নম্বরে থাকার কারণে এর 1s2 2s2। ওকে, এখন এর আমাদের দেখা দরকার যে ইলেকট্রন আসলে কোনটা কোথায় আছে। খেয়াল করে দেখো, এটা 1 2 1 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কাউন্টিংটা এভাবে আসবে। দিস ইজ এটা 1 নং ইলেকট্রন, দিস ইজ 1 নং, এটা 2, এটা 3 নং 3 নং, আর এটা 4 নং। তো এই 3 নং 4 নং সেইটা অনুসারে এবার আমরা একটু দেখে নিতে চাই E1 এর জন্যে n এর মান, এটা প্রথম শক্তি স্তরে আছে, তার মানে n এর মান দিস ইজ 1, l এর মান তাহলে কি হবে, দিস ইজ 0, m এর মানও দিস ইজ অলসো 0, আর s এর মান খেয়াল করে দেখো, s এর মান এটা ঘড়ির কাঁটার বিপরীতে, বিপরীতে হলে দিস ইজ প্লাস হাফ। অনুরূপভাবে এবার আমরা E3 3 নম্বর ইলেকট্রনের জন্য আমরা যদি দেখি, সেক্ষেত্রে n এর মান দিস ইজ অলসো 2, l এর মান s এর কারণে দিস ইজ অলসো 0, s অরবিটালের ক্ষেত্রে l এর মান কত হয়, 0 হয়, এবং m এর মান দিস ইজ অলসো 0। আবার এই পাগলাটা আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটা এটাও ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরছে, বিপরীতে, বিপরীতে ঘুরলে কি হয়, প্লাস হাফ হয়। ওকে, তার মানে এক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের পলির বর্জনীতি হচ্ছে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না, অর্থাৎ কমপক্ষে একটা ভিন্নতা থাকতেই হবে। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, যদি আমার একই উপকক্ষপথের দুটি ইলেকট্রনের ক্ষেত্রে তুলনা করি, একই উপকক্ষপথের দুটি ইলেকট্রনের ক্ষেত্রে যদি হয় একই সাব অরবিটালের, সাপোজ px এর হতে পারে py বা pz এর, যে কোনো এইটার হইলে বা যে কোনো এইটার যদি হয়, বা dxy এরও হতে পারে। মনে রাখবে তোমরা, যদি একই উপকক্ষপথের হয় তাহলে সেক্ষেত্রে px এর যদি দুটি ইলেকট্রন হয় তাহলে এদের ক্ষেত্রে আমার স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিন ভিন্ন হবে, স্পিন ভিন্ন হবে। ওকে, আর যদি তোমাকে ভিন্ন দুটি উপকক্ষপথের কথা বলা হয়, সাপোজ এটার একটা ইলেকট্রন, এটার একটা ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে আমার এইটা এবং এইটার জন্য আমার m এর মান ভিন্ন হবে। তার মানে কি, অরবিট সাব অরবিটাল, সাব অরবিটাল, সাব অরবিটাল একই হইলে, লিখে নাও তোমরা, একই হইলে কি হয়, s হয় ভিন্ন, s ভিন্ন। আর যদি সাব অরবিটাল ভিন্ন হয় তবে m ভিন্ন হতে পারে, m ভিন্ন এবং s ভিন্ন হতে পারে, ভিন্ন বা একইও হতে পারে। কথাটা কি বুঝলে? দেখো, ওকে, কি ব্যাপার, আটকে গেল মনে হচ্ছে। হয়েছে? আচ্ছা, বোঝা যায় কিনা এবার দেখো। তার মানে আমাদের এখানে যদি এরকমটা হয়, খেয়াল করে দেখো, তার মানে ইলেকট্রন দুটি আমার ভিন্ন অরবিটালে, তার মানে ভিন্ন শক্তি স্তরের অরবিটালে, তার মানে এটা 1s এ, এটা 2s এ। তাহলে আমার যদি একই অরবিটালের হতো তাহলে আমার s ভিন্ন হতো, আর এই ক্ষেত্রে যদি অরবিটালের কোয়ান্টাম সংখ্যা যেহেতু n এর মান ভিন্ন, তাই আমার এক্ষেত্রে m ভিন্ন আসবে, n ও কিন্তু ভিন্ন আসবে না? দেখো তো, সো এক্ষেত্রে সরি, আমার যে কোনো একটা ভিন্ন আসবেই। তার মানে s এর ক্ষেত্রে আমার m কখনোই ভিন্নতা আসে না, কারণ s এর ক্ষেত্রে m এর মান কি থাকে, একই থাকে। তার মানে s অরবিটালের ক্ষেত্রে তখন আমার কি হতে পারে, হয় স্পিন ভিন্ন হবে, নয়তো n এর মান ভিন্ন হবে। তার মানে লিখে রাখতে পারি s এর ক্ষেত্রে আমাদের কি ভিন্ন হবে, n ভিন্ন হবে বা s ভিন্ন হবে, অর্থাৎ স্পিন, spin, স্পিন ভিন্ন হবে। ক্লিয়ার? এই কথাগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। তাহলে এখন দেখো, তার মানে এই দুটির ক্ষেত্রে আমার এইগুলো সব একই মিলে গেছে, একই মিলে গেলেও
আমার এইটা কিন্তু আলাদা আছে, ভিন্ন আছে। তার মানে আমরা বলতে পারি এইটা আমাদের কি পলির বর্জন নীতি মেনে চলবে, চলবে না বলো তো? ওকে, এইবার তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো, লিখো লিখো, তোমরা লিখবে ক্লোরিন এর ষষ্ঠ ও 12তম ইলেকট্রন এর ক্ষেত্রে পলির নীতি প্রযোজ্য কি? পলির নীতি প্রযোজ্য কি? একটু আমাকে জানাও তো ঝটপট ভাইয়ারা, আপুরাও জানাও। হ্যাঁ, একটু জানাও। জলদি জানাও তো আমাকে একটু তোমরা। হবে তোমাদের? হবে, দেখো তো পারবে, এটা পারবে? হবে না? আচ্ছা, তাড়াতাড়ি জানাও দেখি। ওকে, এন এর মান তো আলাদা হবে, আর কোনো কিছু আলাদা হয় কিনা সেটাও একটু দেখাও। শুধু এন এর মানই আলাদা আসবে, আর অন্য কোনো মান আলাদা আসবে না? আচ্ছা, এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ক্লোরিন 17 নম্বরে থাকলে এর ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p5, এটাই তো। এখন ষষ্ঠ ইলেকট্রন কোথায় আছে? নিশ্চয়ই এই পর্যন্ত 4টা, এখানে আমার ষষ্ঠ ইলেকট্রন থাকবে, তাই না? তাহলে এখানে যদি আমি একটু ডিস্ট্রিবিউট করে লিখি, দিস ইজ 1 2 3, তার মানে এখানে 4 পর্যন্ত, এটা 5, এটা 6, ষষ্ঠ ইলেকট্রন হচ্ছে এইটা, 6th ইলেকট্রন এইটা। তাহলে 6th ইলেকট্রন দিস ইজ এইটা, এখানে আরও আছে। ক্লিয়ার? এরপর আমার দরকার কত? 12তম ইলেকট্রন। আচ্ছা, 12তম ইলেকট্রন, তার মানে এই পর্যন্ত 10, 12তম ইলেকট্রন এখানে আছে। তাহলে এখানে যদি থাকে, দিস ইজ এটা 11, এইটা 12, দিস ইজ 12th। ওকে, তাহলে আমি 6 নাম্বার ইলেকট্রনের জন্য নিশ্চয়ই এটাকে আমরা বলতে পারি দিস ইজ, এটা -1 হয়, এটা 0 হয়, এটা +1 হয়, তাই না? তাহলে এইটার জন্য 6th ইলেকট্রনের জন্য E6, এটার জন্য খেয়াল করে দেখো n এর মান কত? এটা দ্বিতীয় শক্তি স্তরে আছে 2। l এর মান কত? যেহেতু p অরবিটালে আছে, দিস ইজ 1।
এম এর মান কত, 6th ইলেকট্রন, এখানে কত, 0 ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটা সেখানে আছে। আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি আমরা বলি, স্পিন কোয়ান্টাম সংখ্যা, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা দেখো ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু মুভ করছে। ঘড়ির কাঁটার বিপরীতে হইলে দিস ইজ প্লাস হাফ। এবার E12 12তম ইলেকট্রনের জন্য আমরা যদি দেখি n এর মান, ডেফিনেটলি n এর মান কত, দিস ইজ 3, l এর মান দিস ইজ 0, m এর মান এই পাগলাও 0, আর s এর মান কত, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তার মানে দিকে ঘুরলে দিস ইজ মাইনাস হাফ। তাহলে এক্ষেত্রে আমরা একটু দেখতে পাচ্ছি যে পলির বর্জন নীতি আসলে একই শক্তি স্তরে বা ভিন্ন শক্তি স্তরে থাকা দুটি ভিন্ন ইলেকট্রনের ক্ষেত্রে তুলনা। তাহলে কখনো কখনো এমন হতে পারে, তার মানে কোনো ইলেকট্রনের ক্ষেত্রেই 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সিমিলার আসবে না। 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সিমিলার হবে না, ঠিক আছে? যদি সিমিলার হয় তাহলে বুঝে নেব সেটা পলির বর্জন নীতি মানবে না, ঠিক আছে কথা? তাহলে এই অনুযায়ী আমরা দেখতে পেলাম যে এখানে n এর মান ভিন্ন পেয়েছি, l এর মানও ভিন্ন পেয়েছি, m এর মান একই আছে, দেখো m এর মানটা একই আছে, বাট স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এটাও ভিন্ন। ওকে, সো তাহলে আমরা বলতে পারি যে এটা আমাদের কি পলির বর্জন নীতি মানবে, বেশ মানবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তোমার হচ্ছে বিভিন্ন নীতি, পলির বর্জন নীতি, ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত বেসিক যে কনসেপ্টগুলো ছিল সেইগুলো আমরা খুব দারুণ করে আরেকবার তোমাদের রিভাইজ করতে পেরেছি। যার যার প্রবলেম ছিল আশা করছি আর কখনোই প্রবলেম হবে না, ঠিক আছে? ভিন্ন মৌলগুলোর ক্ষেত্রে গেলে তো আলাদা হবেই। পলির বর্জন নীতি হয় একই মৌলের বিভিন্ন অরবিটালের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে তুলনা করার ক্ষেত্রে, ভিন্ন মৌলের ক্ষেত্রে নয়, ঠিক আছে? ভিন্ন মৌলের তো সব কিছু আলাদা হওয়াই স্বাভাবিক, তাই না? ওকে, তার মানে পলির বর্জন নীতি একই মৌলের বিভিন্ন অরবিটালের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? ওকে, আচ্ছা, আরেকটা কথা, তাহলে আমি আমাদের সামনের যে গুরুত্বপূর্ণ লেকচার যেটা থাকছে সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল অধক্ষেপ পড়বে কি পড়বে না, এটার একটা মেগা ক্লাস আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, ঠিক আছে? কি হলো, আটকে গেল? বেশি প্রশংসা করলেই সমস্যা। এত ফ্রিকোয়েন্সি নিয়েও যদি আটকে যায় তাহলে তো কষ্টদায়ক। আচ্ছা, ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ? আমার এখানে আটকে গেছিল, ঠিক আছে? আচ্ছা, আমাদের আগামী ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য তোমাদের সাথে সাথে উপস্থিত থাকাটা খুবই জরুরি, ঠিক আছে? আবার আটকে গেছে। চলছে তোমাদের? আচ্ছা, আচ্ছা, যাদের দ্রাব্যতার মারাত্মক ঝামেলা লাগে তাদের মারাত্মক সলভ দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আগামী দিন দ্রাব্যতা নিয়ে আমাদের ক্লাস হবে, দ্রাব্যতার উপর হয়তো 2টো ক্লাস দেব, প্রত্যেকে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? সাথে সাথে থাকবে। আজকে আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, আর না হলে শেষ করে দিই, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে না?
তাহলে আজকে রাখছি, ঠিক আছে? ঠিক আছে জনগণ, আল্লাহ হাফেজ।